আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। প্রায় 2 দশক পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর বেলস পার্ক ময়দানে জনসভায় বক্তব্য দেবেন তিনি। আর এই আগমন উপলক্ষে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন স্থানীয় নেতারা। বেলা 11টায় হেলিকপ্টার যোগে বরিশাল পৌঁছবেন তারেক রহমান। বরিশালের জনসভা শেষ করে দুপুরে ফরিদপুর যাবেন তিনি। সেখানে দুপুর 2টায় জেলার সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই জনসভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের 5 জেলা ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর থেকে দলটির মনোনীত 15 জন সংসদ সদস্য প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। এগিয়ে যাবো, গড়ে উঠুন আগামী। বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে জনসভাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জহির, বেলা 11টার দিকে তারেক রহমানের বরিশালে পৌঁছানোর কথা রয়েছে। সেই উপলক্ষে প্রস্তুতি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক অবস্থা জানাবেন। তানি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বরিশাল মহানগরীর ভিলেজ পার্কে। এখানে দীর্ঘ 20 বছর পরে তারেক রহমানের যে আসার কথা রয়েছেন, এখানে তিনি জনসভায় বক্তব্য রাখবেন। তবে আমাদের যেটি জানিয়েছেন আয়োজকরা, যে এখানে সব ধরনের প্রস্তুতি তারা ইতিমধ্যে গ্রহণ করেছেন। নেতাকর্মীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছেন এবং অনেকে কিন্তু গত রাত থেকেই এখানে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। সার্বিক বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এই জনসভাকে শান্তিপূর্ণ করার জন্য তারা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন এবং আমরা যেটি লক্ষ্য করতে পারছি, ইতিমধ্যেই মাঠের যে কোনায় কোনায় কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন। যদিও এখানে যে একটি আকাঙ্ক্ষা রয়েছে, দীর্ঘদিন পরে যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে আসবেন, তাকে এক নজর দেখবেন এবং তার কাছে যে আশা আকাঙ্ক্ষা এই বরিশাল বিভাগের সেটি তারা তুলে ধরবেন। তবে এখানের আয়োজকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে অবহেলিত এই বরিশাল অঞ্চলের যত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, সেগুলো আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে পরে তারা সেটি সাধিত করবেন এবং এখানে জনসভা থেকেই কিন্তু বরিশাল বিভাগের আমরা যদি বলি যে 6টি জেলা থেকে 21 জন বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন, দলীয় এবং স্বতন্ত্র, তাদেরকে এখানে পরিচয় করিয়ে দেবেন সাধারণ জনগণের মাঝে এবং তারা চাচ্ছেন নেতাকর্মীরা যে দীর্ঘ যে একটি রাষ্ট্রীয় অবকাঠামো ছিল, সেটি ভেঙে যাওয়ার পরে একটি ভালো এবং সুষ্ঠু ধারার রাজনীতি করার জন্য বিএনপিকে সাধারণ জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং এই আশা আকাঙ্ক্ষাই তারা করছেন। তবে নেতাকর্মীরা আশা করছেন যে এখানের যে 6টি বিভাগের যে 6টি জেলা রয়েছে, এই 6টি জেলায় তাদের বিএনপির যে কেন্দ্র ঘোষিত যে প্রার্থী রয়েছেন তাদেরকে নির্বাচিত করবেন। সেই ধারাবাহিকতার জন্যই কিন্তু দীর্ঘ 20টি বছর অতিবাহিত করেছেন তারেক জিয়া, বিদেশে থেকেছেন কিন্তু নেতাকর্মীদের সাথে তিনি দেখা করতে পারেন নাই। এখন কিন্তু সাধারণ যে নেতাকর্মীরা তাদের সাথে একটু দেখার জন্য অধীর আগ্রহে এখানে অবস্থান করেছেন এবং তারা চাচ্ছেন যে এই জনসভাটি তারা এবং শান্তিপূর্ণভাবেই এই জনসভাটি শেষ করতে পারবেন। তাই ধন্যবাদ আপনাকে। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী সহ 4 জেলায় সফর করবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 11টার দিকে তিনি কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নেবেন। পাশাপাশি অন্য জেলাতেও জনসভায় বক্তব্য রাখবেন দলের এই শীর্ষ নেতা। দীর্ঘদিন পর তার এই সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা সহ ব্যাপক প্রস্তুতি নিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। নিপীড়িত 11 দলীয় ঐক্যজোটের মাধ্যমে অধিকার ছিল না। মুসলিম রহমান রহিম যুবকদের এ বিষয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, আমিরের সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? আমি কি ন্যায্যতা পেয়েছি?
সাম্য পেয়েছি, গণতন্ত্র আমি পেয়েছি, রয়েছি কুড়িগ্রামের মানুষের সরকারি অধিকার কলেজ ফিরে মাঠে। পেয়েছি। এখানে সেই অধিকার সমাবেশ ফিরে পাওয়ার কিন্তু জন্য শুরু হয়ে আমাদের গেছে। স্থানীয় নেতা জুলাই, কর্মীরা কিন্তু এখন বক্তব্য দিচ্ছে। জামায়াতের 24শে আমির জুলাই ঠিক আন্দোলনে 11টায় এই মঞ্চে উঠবেন এবং অকুতোভয় বক্তব্য দেবেন। ছেলেপেলেরা তো এই আমাদের সমাবেশকে স্বাধীনতা এনে ঘিরে দিল। কিন্তু যে নেতা স্বাধীনতায় কর্মীদের মাঝে আমরা ব্যাপক নেতৃত্ব উচ্ছ্বাস পাবো, উদ্দীপনা আমরা দেখতে সাম্য পাচ্ছি পাবো, একটা এবং গণতান্ত্রিক আস্তে আস্তে উৎসব কিন্তু কথা এই বলার সমাবেশ স্থল অধিকার পরিপূর্ণ পাবো। হয়ে যাচ্ছে মানুষ দিয়ে। এরই তো এখনো আমাদের কিন্তু দাবি নাকি? 11টা বাজতে অনেকটাই দেরি, 1 ঘন্টার মতো ইনশাআল্লাহ আছে। 11 তারপরে কিন্তু দলীয় এই যে জোটের মাধ্যমে সরকারি আমরা কলেজ সেই মাঠ লক্ষ্যে সমাবেশ অগ্রসর স্থল হচ্ছি। সেটি কিন্তু একেবারেই আমরা অবশ্যই পরিপূর্ণ হয়ে 11 যাচ্ছে এবং দলীয় আরো দলের মানুষ প্রার্থীকে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ঠিকভাবে ভোট দিয়ে ভাবে বিভিন্ন সড়ক দিয়ে মানুষ মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছে। বিশেষ করে আরেকটি বিষয় রয়েছে লক্ষণীয়, সেটা হচ্ছে যে মহিলা নেতা কর্মীদের কিন্তু উপস্থিতি ব্যাপক আকারে আমরা দেখতে পাচ্ছি। আলাদাভাবে তাদের প্যান্ডেল করে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু তারা রয়েছে। তো এখন কিন্তু মানুষ ধীরে ধীরে কিন্তু এই মাঠে আসছে এবং মাঠ পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই কুড়িগ্রামে 4টি আসন রয়েছে। 4টি আসনের মধ্যে জামায়াত প্রার্থী রয়েছে 3টি এবং একটি আসনে রয়েছে এনসিপির প্রার্থী। তো আজকের এই নির্বাচনী জনসভা যেটি সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং 11টায় কিন্তু জামায়াতে আমির এখানে বক্তব্য রাখবেন এবং পাশাপাশি রয়েছে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রয়েছে, এনসিপির যে সদস্য সচিব আক্তার হোসেন। আমি একটু দেখাই আপনাকে যে এই মঞ্চে কিন্তু এখন স্থানীয় নেতা কর্মীরা বক্তব্য দিচ্ছেন এবং 11টায় কিন্তু জামায়াতে আমির এখানে বক্তব্য দিবেন। তো তানি এই ছিল আমার কাছে কুড়িগ্রামের সমাবেশ স্থল থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় জমে উঠেছে রাজধানীর আসনগুলো। দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের আসনগুলোতে সকাল থেকে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে শবে বরাতের ছুটির কারণে আজ প্রার্থীদের বেশিরভাগের কর্মসূচি সকালে রাখা হয়নি। তবে মধ্যাহ্ন ও বিকেল থেকে প্রচারে নামবেন সব প্রার্থী। এলাকার নানা সমস্যার কথা তুলে ধরে তার সমাধানে প্রতিটি প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা আশ্বাস। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও উঠছে নানা অভিযোগ। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন ভোটাররা। তবে ভোটের দিন সুষ্ঠু পরিবেশ চান ভোটাররা। এই মুহূর্তে ঢাকা 6 আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, আজকে ছুটির দিন এবং শবে বরাতের পরের দিন, এই উপলক্ষে প্রার্থীদের একটু দেরিতে প্রচারণা শুরু করার কথা ছিল। আজকে আপনি এখন পর্যন্ত কোনো প্রার্থীদেরকে মাঠে দেখেছেন কিনা, আর ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? তানি যেমনটি বলছিলেন যে শবে বরাত, পবিত্র শবে বরাতের যেহেতু ছুটির দিন সরকারি, সেহেতু আজকে আমরা দেখেছি যে প্রার্থীরা দিনের শুরুর ভাগে যে তাদের শিডিউলগুলো থাকে প্রচারণা, সেগুলো কিন্তু আজকে তেমন একটা নেই। তবে দিনের মধ্যভাগ এবং শেষ ভাগে কিন্তু তাদের আজকে প্রচারের শিডিউলগুলো সাজানো হয়েছে। তবে আমরা এখন রয়েছি ঢাকা 6 আসনে। এখানে যে জামাতের প্রার্থী রয়েছেন ডক্টর আব্দুল মান্নান, তিনি কিন্তু যে তরুণ সমাজ রয়েছে, জেনজি যাদেরকে বলা হয়, তাদের সঙ্গে কিন্তু একটি মত বিনিময় করবেন। 10টা থেকে এই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে এবং তারপরে কিন্তু তিনি তার প্রচারের যে কার্যক্রম, গণসংযোগ শুরু করবেন। এবং আমরা এখানে যারা এসেছেন কর্মকর্তা, তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি আসলে তরুণ সমাজ কেমন বাংলাদেশ দেখতে চায়। ঢাকা 6 আসনে আব্দুল মান্নান যদি নির্বাচিত হয়, সেক্ষেত্রে তিনি তরুণদের জন্য কি ভূমিকা রাখবেন সেসব বিষয় আসলে তুলে ধরা হবে। আর একটু যদি বলি, এই ঢাকা 6 আসনটি কিন্তু আপনি জানেন পুরান ঢাকার যে সূত্রাপুর, ধূপখোলা রয়েছে, এই ওয়ার্ডের 32, 33, 34 কয়েকটি ওয়ার্ড নিয়ে কিন্তু গঠিত এবং এই এলাকায় কিন্তু নানাবিধ সমস্যা রয়েছে। যেমন আমি যদি একটু বলি, রাস্তাঘাট সংকট, রাস্তাঘাট ভাঙা, জলাবদ্ধতা, গ্যাস, মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন সমস্যা কিন্তু রয়েছে। এবং তিনি, আমরা যে প্রার্থীর সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি কিন্তু সেই প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি যদি নির্বাচিত হন এই সমস্যা আর সমাধান করবে। এবং এখানে প্রায় 2,93,000-এরও বেশি ভোটার রয়েছে, যাদের ভিতরে 1,53,000 প্রায় পুরুষ ভোটার এবং 1,40,000-এর বেশি কিন্তু নারী ভোটার রয়েছে। তারাও কিন্তু চাচ্ছে যে সৎ এবং যোগ্য প্রার্থী যারা তাদেরকে নিয়ে চিন্তা করবে, তাদের এমন প্রার্থী কিন্তু তারা বেছে নেবেন, এমনটি জানিয়েছেন। এবং এই আসনে জামাত প্রার্থী ছাড়াও বিএনপির ইশরাক আহমেদ কিন্তু এই আসন থেকেই লড়াই করছেন। পাশাপাশি তাদের 2 জন সহ আরও 5 জন প্রার্থী কিন্তু এই আসন থেকে লড়াই করবেন। তো তানি, এই ছিল প্রচারণা থেকে ঢাকা 6 আসন থেকে সবশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে। নির্বাচনের প্রচারে এখন সরগরম সারা দেশের ভোটের মাঠ। নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। নির্বাচন যতই এগিয়ে আসছে, বাড়ছে সহিংসতার ঘটনা।
শুধুমাত্র রাজধানীতেই 2131টি ভোট কেন্দ্রের মধ্যে 1614টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। আর লুট হওয়া অস্ত্রের ব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মোহাম্মদ সায়েম। দীর্ঘদিন ভোট বঞ্চিত মানুষের মাঝে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনেকটাই উৎসবেরও গর্বের। কিন্তু গত 22 জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণার প্রথম 7 দিনেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত 200 সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের সঙ্গে সংঘর্ষ 73টি, প্রচার কাজে বাধা 22টি, হামলার ঘটনা 15টি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা 14টি এবং প্রার্থীর উপর আক্রমণের ঘটনা 9টি। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এসব সংঘর্ষের ঘটনাকে ভাইয়ে ভাইয়ে বিবাদের সঙ্গে তুলনা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতার কোনো অভাব নেই, কিন্তু আগে হলো কি, যেমন ইভেন ভাইয়েরা যেসব শুরু করে দেবেন, বাপেও কিন্তু কন্ট্রোল করতে পারেন অনেক সময়। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেঢালা অবস্থানে নির্বাচনের ঝুঁকির শঙ্কা কিছু ভোটারদের মাঝে। দিন যত এগোবে পরিস্থিতিটা মনে হয় আরও অবনতি ঘটবে, কারণ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিছু সহিংস ঘটনা ঘটেছে। যে পরিস্থিতি এখন চলতেছে তাতে বোঝা যায় যে সুষ্ঠু নির্বাচন হবে না। তবে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বলে মনে করছেন তরুণ ভোটাররা। এইবার পরিবেশ দেখে মনে হচ্ছে যে সঠিক ভোটটা দিতে পারবো। আমি খুব আগ্রহী যে এই বছর আমি সুষ্ঠুভাবে আমার ভোটটা দিতে পারবো। আর ডিএমপি দিচ্ছে নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে জননিরাপত্তার আশ্বাস। ভোটারদের যেন কোনো ধরনের বিড়ম্বনা সহ্য বা বিড়ম্বনার মুখোমুখি হতে না হয়, সে লক্ষ্যে আমরা মাঠে তৎপর আছি এবং এটা ইলেকশনের আগে, ইলেকশনের দিন এবং ইলেকশন পরবর্তী সময়েও এটা অব্যাহত থাকবে। এবারে নির্বাচন ঘিরে মোতায়েন থাকবে বিভিন্ন বাহিনীর 9 লাখ সদস্য। এর মধ্যে 1 লাখের বেশি সেনাবাহিনী, 1.5 লাখ পুলিশ, 5,76,000 আনসার ভিডিপি সদস্য সহ নৌ, বিমান ও বিজিবি সদস্যরা। এমন পরিস্থিতিতে থানা থেকে লুটের অস্ত্র নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন এই অপরাধ বিশেষজ্ঞ। থানা থেকে যে সমস্ত অস্ত্র লুট হয়েছিল তার 25% অস্ত্র এখনও উদ্ধারের বাইরে আছে। পাশাপাশি গোলা বারুদ যেগুলো লুট হয়েছিল তার একটা বড় অংশই উদ্ধার করা সম্ভব হয়নি। সীমান্ত হয়ে অবৈধ অস্ত্রের অনেক প্রবেশ ঘটেছে। 3 ধাপের অস্ত্রের যে প্রভাব বা ঝনঝনানি নির্বাচনে সংঘাত সহিংসতার ক্ষেত্রে এই অস্ত্রগুলোই ব্যবহৃত হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব পক্ষ সহিংসতার পথ পরিহার করে ভোটকে উৎসবে পরিণত করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। নির্বাচনের দিন যত কাছাকাছি আসছে, নিরাপত্তা ও সুষ্ঠু ভোট নিয়ে ততই উদ্বেগ বাড়ছে। যদিও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গাজীপুর 1 আসনের গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা। ইতিমধ্যে ক্যামেরা স্থাপনের কাজ প্রায় 60% শেষ হয়েছে। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। গাজীপুর 1 আসনের বিভিন্ন এলাকায় জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তায় বিদ্যালয়ের মূল ফটকে 3টি এবং ক্লাসরুমে একটি সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। কালিয়াকৈরের অংশে 128টি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। সিসি ক্যামেরা থাকায় দুষ্কৃতিকারীরা অনিয়মের সাহস করবে না বলে মনে করেন স্থানীয়রা। ফলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না আশা তাদের, কারণ সিসি ক্যামেরায় সবার গতিবিধি নজরে রাখা যাবে। ডেফিনেটলি সিসি ক্যামেরা থাকা অনেকটা ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা এটা এনশিওর করবে। জনগণ বুঝতে পারবে ভোটটা কোনো জালিয়াতি হইলো না, দিনের ভোট রাতে হলো, বা জনগণ ভোটটা দিতে গেল কিনা। এটার জন্য আগামী দিনের গণতন্ত্রের জন্য এটা একটা ভালো কাজ। সিসি ক্যামেরা থাকার ফলে দেখা যাচ্ছে যে বিশৃঙ্খলাগুলো দেখা যাবে, মনিটরিং করা যাবে, বা যে সহজে এটা চোখে পড়বে, তখন যে কোনো ব্যবস্থা তৎক্ষণাৎ নেওয়া যাবে। সিসি ক্যামেরা লাগানোর কারণে নির্বাচনটা খুব ভালো একটা নির্বাচন হবে, ফেয়ার নির্বাচন হবে। আগামী সপ্তাহের মধ্যে সিসি ক্যামেরা বসানোর কাজ শতভাগ শেষ হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা। সিসিটিভি ক্যামেরা দেখার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে সহজ হবে এবং নিরাপত্তা ব্যবস্থা দৃঢ় হবে। প্রিজাইডিং অফিসারের রুমেও একটা ক্যামেরা আমরা স্থাপন করছি এবং তার রুমে মনিটরও থাকবে, সেখান থেকেও দেখা যাবে এবং রেকর্ড হতে থাকবে এবং আমাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকেও এটা মনিটরিং করা যাবে। প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 6টি সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। লিওন আজাদ, RTV।
লক্ষ্মীপুরে ভোটের 6 সিল সহ আটক সোহেল রানাকে জামায়াতের কর্মী দাবি করে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এতে পাল্টা সংবাদ সম্মেলন করে সোহেল জামায়াত কর্মী নয় বলে নিশ্চিত করেছেন দলের জেলা সিনিয়র নেতারা। মঙ্গলবার রাত 10:30টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সোহেলকে জামায়াত কর্মী আখ্যা দিয়ে মিথ্যাচার করা হয়েছে বলে অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছেন জেলার জামায়াতের নেতারা। একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আমরা নিজেরাও মনে করি যে এই ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন। এই অপারেশনের উপর ভিত্তি করে সোহেল রানা নামে একজন, তার বয়স 34, পিতা খোরশেদ আলম, বাড়ি টুমচর, তার কাছ থেকে আমরা 16 করে 6টা নির্বাচনের সিল আমরা তার কাছে পাই এবং যে তাকে অর্ডার দিয়েছে তার বয়স সহ আমরা একটা মোবাইল পেয়েছি এবং যে কম্পিউটারে যে ডেস্কটপে কাজ করেছে সবকিছু আলামতগুলো আমরা পেয়েছি। ওটার উপর ভিত্তি করে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, জেলা নির্বাচন অফিসারকে। খুব শীঘ্রই জেলা নির্বাচন অফিসার আজকের মধ্যে আমাদের এজাহার দেবে, এটার জন্য একটা মামলা হবে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারোয়ার আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে সারোয়ার আলমকে আটক করা হয়। গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি সরিয়ে নেওয়ার পাশাপাশি হ্যাকের বিষয়ে আইনি পদক্ষেপ নেয় দলটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াতে ইসলামী। বিকেলে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এই ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে, যার নাম দেয়া হয়েছে জনতার ইশতেহার। দেশের বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার সমন্বয়ে ইশতেহার সাজানো হয়েছে বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। অ্যাপ ভিত্তিক প্রচারণার মাধ্যমে আসা 37 লাখেরও বেশি পরামর্শের প্রতিফলন ইশতেহারে ঘটবে বলেও জানিয়েছে দলটি। জামায়াতে ইসলামীর শেরপুর জেলা সেক্রেটারি ও শেরপুর 3 আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল দিনগত রাত তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান। বেশ কিছুদিন যাবৎ কিডনিজনিত রোগে ভুগছিলেন তিনি। নুরুজ্জামান বাদলের প্রথম নামাজে জানাজা দুপুর 2:30 শেরপুর শহরের পৌর ঈদগাহ মাঠ ও দ্বিতীয় নামাজে জানাজা বিকেল 5টায় শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক তৎপরতা চললেও ভিন্ন চিত্র দেখা গেছে মৌলভীবাজারের চা বাগান অধ্যুষিত এলাকাগুলোতে। নির্বাচন ঘিরে চা শ্রমিকদের মধ্যে নেই আগ্রহ, উৎসাহ। অনেক শ্রমিকই জানেন না কবে হবে ভোট। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের পাঠানো তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশজুড়ে উত্তাপ ছড়াচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে নির্বাচন আর গণভোট ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকলেও উল্টো চিত্রের দেখা মিলছে মৌলভীবাজারের চা শ্রমিকদের মাঝে। এজন্য বিগত সরকারের প্রতি ক্ষোভ, রাজনৈতিক অসচেতনতা এবং প্রচারের অভাবকে দুষছেন অনেকে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চা পাতা তুলতে ব্যস্ত সময় পার করেন হাজারো শ্রমিক। জীবনের নিত্য সংগ্রামে তাদের কাছে ফিকে হয়ে গেছে নির্বাচনের রং। এটা তো খালি শুনলাম দাদা যে ভোট আসতে আসছে, কিন্তু এটা তো জানি না যে কবে হবে ভোটটা, এটাও সঠিক জানি না। যখন ভোটের ইলেকশন আসছে তখন আমরাকে আশা করে তেল মারছে। ভোটের সময় রাজা হয়ে যায় আর যখন পাই যাবো হে রাজা হয়, আমরা ভিখারি হয়ে থাকি। অনেকজনে ইলেকশন হইলে আইয়া কই যে আমার অমুক মার্কেট ভোট দিল, অমুক ভোট দেন, এটা দেন ওইটা দেন। এতো ভোট শেষ হওয়ার পরে আমরা চা শ্রমিক জনগণের গরিব মানুষের কেউ তো কিছু আর দেখে না। সামনে নির্বাচনে যে প্রার্থীরা আমাদের চা শ্রমিকের পক্ষে কথা বলবে, আমাদের বসত ভিটার যে বিষয়ে যে কথা বলবে, আমরা ওই রকম প্রার্থীকে নির্বাচিত করতে চাই। সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকেও নেওয়া হয়নি দৃশ্যমান কোনো উদ্যোগ। তবে উঠান বৈঠক সহ নানা পদক্ষেপের কথা জানান জেলা তথ্য কর্মকর্তা। নির্বাচন সংক্রান্ত বিষয়ে আইন কানুন বা বিভিন্ন ধরনের আচরণবিধি, গণভোট সংক্রান্ত বিষয়ে এই চা শ্রমিকেরা তেমন আসলে তো অবগত না বা বুঝতেও পারছে না। তা আমরা তাদেরকে আমাদের যে উঠান বৈঠকগুলো আছে, তারপরে 10 মিনিটস ব্রিফস আছে এবং ভোটালাপ, এগুলোর মাধ্যমে
আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি, সচেতন করছি। দেশে মোট চা শ্রমিকদের মধ্যে 2/3 বসবাস মৌলভীবাজারের 92টি চা বাগানে। তাদের অধিকার নিয়ে সচেতনতা তৈরি ও ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে পারলে তারাও এগিয়ে যাবে। আব্দুল হামিদ, আরটিভি। চট্টগ্রাম বন্দরে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন শ্রমিক কর্মচারী সংগঠনের নেতারা। বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সকাল 8টা থেকে কর্মবিরতি পালন করছেন তারা। বন্দর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বন্দরের জেটিতে কোনো জাহাজ ভিড়তে দিচ্ছে না। বহির্নোঙর থেকে জাহাজ চালিয়ে বন্দরে নিয়ে আসতে বাধা দেওয়া হচ্ছে। বন্দরের অনির্দিষ্টকালের ধর্মঘটের ফলে আমদানি রপ্তানির উপরে প্রভাব পড়েছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং এই সমস্যাগুলো সমাধানে প্রশাসন বা কর্তৃপক্ষ কোনো আশ্বাস দিয়েছেন কিনা, ব্যবসায়ীরা কি বলছেন? যে তানি আসলে যেমনটি বলেছেন, গত 3 দিন যাবত আসলে 8 ঘন্টা ধরে কর্মবিরতি ছিল চট্টগ্রাম বন্দর। এরপরেই কিন্তু গতকালকে ছিল কিন্তু আসলে 24 ঘন্টার কর্মবিরতি। আজ সকাল থেকেই কিন্তু অনির্দিষ্টকালের জন্য আসলে এই কর্মবিরতি পালন করছে বন্দর রক্ষা কমিটি। এবং এখানে একটা বিষয় জানিয়ে রেখে, সেটি হচ্ছে যে বন্দরের বহির্নোঙরে কিন্তু 96টি জাহাজ পণ্য খালাসের জন্য অপেক্ষা করছে। এই বন্দরের স্থবিরতার কারণে কিন্তু আসলে কোনো পণ্যই কিন্তু আসলে উঠানামা করছে না এবং বন্দরের ভিতর থেকে কোনো পণ্য কিন্তু বের হচ্ছে না, যার কারণে একটা বড় প্রভাব কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে বাজারে। এখানকার যারা ব্যবসায়ী আছে তারা বললো আসলে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হবে গার্মেন্ট শিল্পে। এবং ইতিমধ্যে গার্মেন্ট শিল্পে কিন্তু এটার একটা বড় প্রভাব পড়েছে এবং দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার খাতুনগঞ্জেও কিন্তু আসলে এটার একটা প্রভাব ইতিমধ্যে পড়েছে। আমরা কথা বলবো বন্দর রক্ষা কমিটির সমন্বয়কারীর সাথে এবং তাদের সাথে যোগাযোগ করেছে কিনা কিংবা হাইকোর্টের একটা রুল দেওয়ার পরও তারা কেন আসলে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, আমরা একটু ওনার কাছে একটু জানতে চাইবো। আসলে হাইকোর্টের গতকালকে রুল দেওয়ার পরেও কর্তৃপক্ষ, পিপিপি এবং বিডা 3 পক্ষই গতকালকে রাতে আমাদের নেগোসিয়েশন কমিটিকে প্রেশারাইজড করে তারা কিছু স্বাক্ষর নিয়ে ফেলেছে। শুধু তাই নয়, ইতিমধ্যে এটার মিনিটসও করেছে, সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে আছে। সুতরাং কর্তৃপক্ষের যে আচরণ, সে আচরণের কারণে আমরা শঙ্কিত, যার কারণে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করার কোনো সুযোগ আমাদের নেই এবং সরকারের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আলোচনার প্রস্তাব আমাদেরকে দেওয়া হয় নাই। ফলে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখছি। এটাই হচ্ছে আমাদের কথা। ধন্যবাদ। আসলে সমন্বয়কারীর বক্তব্য, তিনি যেটা বললো আসলে তারা আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন, যেহেতু এখনো পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা কোনো প্রস্তাব পায়নি। তবে এই অবস্থা চলতে থাকলে কিন্তু দেশের অর্থনীতিতে বিশাল প্রভাব পড়বে বলে মনে করেন এখানকার যারা ব্যবসায়ী আছে তারা। তা নিয়ে এই ছিল চট্টগ্রাম বন্দরের অচল অবস্থা নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।